হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রাইলিনা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং এই বইটির চ্যাপ্টার 4 এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল নাম্বার 8। এই এক্সাম্পলটা দুইভাবে আসতে পারে, মানে প্রশ্নের প্যাটার্নটা দুইভাবে আসতে পারে। এক হচ্ছে যে নিম্নের সমীকরণ জোটের সমাধান আলোচনা করো। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই দুইটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ জোটটার তোমার হচ্ছে সমাধান নিয়ে আলোচনা করতে বলেছে। এটা দিয়ে মূলত আমাদের এইটার যে সন্ধি বিন্দু আছে বা যেটাকে তোমরা সাম্য বিন্দু বলো, সেই সাম্য বিন্দু বের করতে হবে। দেন সেইখান থেকে আমাদের তোমার হচ্ছে এটা অস্থির না স্থির তা বের করতে হবে। তারপর হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ম্যাট্রিক্স নির্ণয় করার পরে আমাদেরকে এখান থেকে আইগেন মান বের করতে হবে। আর এতদিন পর্যন্ত আমরা যেসব অঙ্ক করেছি সেইখানে আমাদেরকে আইগেন মানই খালি বের করতে হয়েছে, কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের আইগেন ভেক্টরও বের করতে হবে। জাস্ট এই একটু পার্থক্য। একবার হচ্ছে গিয়ে ল্যামডার যে প্রথম বিন্দু সেই বিন্দুর জন্য আমাদের বের করতে হবে, তারপরে আবার যে দ্বিতীয় বিন্দু সেই বিন্দুর জন্য বের করতে হবে। এইভাবে আমাদের দুইটা যে তোমার সাম্য বিন্দু বের হবে, সেই সাম্য বিন্দুর জন্য আলাদা আলাদা ভাবে আমাদের আইগেন ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই নাম্বারটার বিষয়। এখন এইটার শুরুটা স্টার্টিংটা একটু চেঞ্জ হতে পারে। যেমন তোমাদের এইখানে দেখতে পাচ্ছ তোমার 2019 এবং 13 সালে তোমাদের কি করতে, এইটাই কিন্তু তোমাদের আরেকটা জিনিস, ট্রানজেক্টরির যে চিত্র, সেই চিত্রও কিন্তু তোমাদের লাস্টে অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের সমীকরণ জোট বললে সেক্ষেত্রে যখন সমীকরণ জোট বলবে তখন আমাদের আইগেন ভেক্টরও বের করতে হবে। এই একটা জিনিস মাথায় রাখবা। ওকে, তাহলে এইখানে আমাদের এই সমীকরণটা দেওয়া আছে। এখন এই সমীকরণটার আবার আরেকটা রূপ হচ্ছে গিয়ে অথবা দিয়ে এরকম থাকতে পারে, এক্স ওয়াই ধনাত্মক হলে নিম্নের সমীকরণ জোটের সমাধান সমূহ আলোচনা করতে বলছে। এখন এই ডিএক্স বাই টি ইকুয়াল টু এই যে মানটা আছে, এইটাকে যখন আমরা লসাগু করব, তোমাদের আমি একটু দেখাই। দেখো এই যে পার্টটা আছে না, এই পার্টটাকে যখন আমরা লসাগু করব তখন এই যে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আছে কি এক্স মাইনাস এক্স ওয়াই বাই 2, তাই না? এখন এইটাকে যদি আমরা এখন ভাঙি, মানে এটা লসাগু করলে 2 আর হচ্ছে গিয়া এক্স মাইনাস, আচ্ছা লসাগু করলাম না, এটাকে ধরো ডিরেক্ট এক্সটা কমন নিলাম, তাহলে বের হয় কি 1 মাইনাস এখানেও 1 বাই 2 ওয়াই। ঠিক আছে, আর যখন এইটাকে আমরা 1 মাইনাস 1 বাই 2 কে ভাগ করলে কত হয় 0.5 ওয়াই। এইটাই কি আমাদের এইখানে দেওয়া আছে? দেখো এই যে মানটা, এই লাইনটা আমাদের কনভার্ট, এই লাইনটা যদি আমাদের দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো এটা 8 নাম্বারই, কারণ এইটাকে যখন আমরা কনভার্ট করব, কমন নিয়ে ভাগ করে বিয়োগ করে যখন আমরা কনভার্ট করব তখন এই লাইনটা আসবে। সেম ভাবে এই ডিওয়াই বাই ডিটির ক্ষেত্রেও এইখানে 3/4 আছে, মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। এখন 3/4 রে যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আমাদের 0.75 আসে, সেইটা আসছে। আর উভয় পক্ষ থেকে ওয়াই কমন নিছে, ওয়াই কমন নেওয়ার পরে 3/4 ছিল, আর এখানে ছিল কত প্লাস 1/4 আর হচ্ছে ওয়াই, আর 1/4 কে আবার করলে পর হয় 0.25। তো সেইটা আমাদের বের হয়েছে। ঠিক আছে, এই লাইনটা দেওয়া থাকলে আমাদের এই লাইনে কনভার্ট করে নিতে হবে। দেন আমরা হচ্ছে গিয়ে অঙ্কটার যে সাম্যবিন্দু আছে আর সরি বাকি যে মানগুলো আছে সেগুলো আমরা বের করে নেব। তাহলে আমরা মেইন অঙ্কে চলে যাই। ওকে, সলিউশন আমরা উপরেরটা ধরেই কাজ করি। প্রদত্ত সমীকরণ জোট নিচেরটা থেকে কাজ করি যাতে তোমাদের পরীক্ষা আসলে তোমরা এটা ভাঙাইতে পারো। আমি একবারে ডিরেক্ট সেই পদ্ধতিটাই করে দিই। আর এটা হলো ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস 3y/4 মাইনাস এক্স বাই ওয়াই বাই 2। তো এইটা যদি হয় তো এইটাকে ইকুয়াল টু দিলে এক্স কমা 1 মাইনাস 1/2 ওয়াই, আর এইটাই হয় গিয়ে ওয়াই কমন মাইনাস 3/4 আর মাইনাস এখানে 1/4 এক্স। এরপরে এইটাকে যদি আমরা করি, এইটা আমাদের সমীকরণ জোটের এর পরের লাইনে
আমি তোমাদের একটা লাইন বেশি করলাম যাতে তোমাদের এই দ্বিতীয় পার্টটা আসলে তোমরা এই অঙ্কটাকেও করতে পারো, ঠিক আছে। আর যদি এইটা আসে তাহলে তো সরাসরি এইখান থেকে তোমার সাম্যাবস্থায় যেহেতু বলা আছে সমীকরণ জোট আছে, আর আমরা জানি সাম্যাবস্থায় এই যে dx বাই dt বা জনসংখ্যা এটার কোনো পরিবর্তন হয় না, এইটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো বসাই এক্স ওয়াই এর সাম্য বিন্দু আমাদের বের করতে হয়। যারা বিগত প্রশ্নগুলো দেখেছো তারা এই জিনিসটা বুঝবা যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তাই প্রত্যেকটা ক্লাস পার্ট বাই পার্ট করা খুবই জরুরি, কারণ কি আমাদের এরপর থেকে ন্যাশনালের পরীক্ষাগুলো খুব হার্ড হয়ে যাবে, তোমাদের ইনকোর্স পরীক্ষাগুলো দিতে হবে, স্কিপ করতে পারবা না। আর ওই ইনকোর্স পরীক্ষায় না উত্তীর্ণ হলে তোমরা ফাইনালেও জয়েন করতে পারবে না, তাই সবাই ক্লাসগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবা। তো এইটাকে যদি আমরা করি তাহলে আমাদের আসে এক্স, এখানে ওয়ান মাইনাস 0.5 y আর dx by dt equal to y minus 0.75 minus plus 0.25 x, ঠিক আছে। তো এইভাবে নিয়ে আমরা যখন কাজ করি তখন আমাদের এইটাকে আমরা সমীকরণ নাম্বার দেই 1। এই সমীকরণ নাম্বার 1 থেকে আমরা এবার সাম্যাবস্থায় মান বের করব, ঠিক আছে। আমরা লিখব সাম্যাবস্থায় সন্ধিবিন্দু নির্ণয়ে ক্ষেত্রে dx by dt equal to 0 এবং dy by dt equal to 0। দেখা যাচ্ছে আশা করি। আমি স্ক্রিনটা লক করে দিই যাতে এটা না যায় সরে, আর লাইটটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তো এখানে আমার এই dx বাই ডিটির মান তো আমরা জানি, সেটা কি প্রথমটার মান ছিল 1 মাইনাস 0.5 আর হচ্ছে গিয়ে y ইকুয়াল টু 0, আর এইখানে আমাদের ছিল কি y দিয়ে মাইনাস 0.75 আর হচ্ছে প্লাস 0.25 এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এই পার্টটা যতক্ষণ আমরা করি তখন হয় কি তোমার এইখানে এক্স ইকুয়াল টু 0 বের হয়, আবার অথবা দিয়ে করার সময় 1 মাইনাস 0.5 y ইকুয়াল টু 0, এর পরের লাইনে হয় মাইনাস 0.5 y ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস বাদ যায়, থাকে কি বলতো, থাকে হচ্ছে y ইকুয়াল টু 1/0.5, 1/0.5 করলে হয় গিয়ে 2, 1/0.5 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই হচ্ছে 2, ঠিক আছে। তাহলে y এর মান এলো 2। তো এবার এইটার ক্ষেত্রে আমরা এখানে একটা চাইলে দাগ দিতে পারি যাতে দুই পার্ট মিক্স না হয়ে যায়। তো এরপরে আমাদের এইটার জন্য আবার y ইকুয়াল টু 0 অথবা দিয়ে এই পার্টটা ইকুয়াল টু আবার 0 ধরবো, মাইনাস 0.75 প্লাস 0.25 এক্স ইকুয়াল টু আমরা 0 ধরলাম, একটু সাইডে সরাই আনি, 0.25 এক্স ইকুয়াল টু আমাদের তাহলে কি হবে মাইনাস আছে এই পাশে গেলে প্লাস 0.75। এখন আমরা এক্স ইকুয়াল টু যদি 0.75কে 0.25 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে 3। তো সেই 3 লিখে দিলাম। অতএব আমাদের ভারসাম্য বিন্দুগুলো হলো বা সন্ধি বিন্দুগুলো হলো, সুতরাং কোনো বইতে ভারসাম্য বিন্দু থাকবে, কোনো বইতে সন্ধি বিন্দু থাকবে। সুতরাং সন্ধি বিন্দু কখনোই এইটাকে এক্স আর এইটাকে ওয়াই ধরে আমাদের এইখানে বিন্দু হবে না, কিন্তু এই প্রথমটা এই মানটা আর এই মানটার ইকুয়াল টু আমাদের সন্ধি বিন্দু হিসাব করতে হবে। তার মানে এইখানে আসলো 0, এইখানেও আসলো 0, মূল বিন্দুর কাছাকাছি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়া একটা হচ্ছে সন্ধি বিন্দু এত, আর একটা হলো কি এবং লিখতে পারো এত, এবং আর একটা এখানে এক্স আছে 3 আর ওয়াই আছে 2,
এই আমাদের দুইটা বিন্দু বেরোলো। এখন এই দুইটা বিন্দুর জন্য আমরা আইগেন ভেক্টর বের করব, তারপরে ট্রানজেক্টরি যে চিত্র অঙ্কন সেটা করব। তো আইগেন ভেক্টর বের করার প্রথম ধাপের জন্য আমি তোমাদের আগে একটা কথা বলছিলাম, এই অঙ্কগুলো করার জন্য একটা লাইন আমাদের বাধ্যতামূলক, সেটা হচ্ছে গিয়ে এখন আমরা প্রত্যেকটা সন্ধি বিন্দুর নিকটে সমাধানের স্থানীয় আচরণ পরীক্ষা করব। এখন তাহলে লেখাটা হলো কি, আমাদের যে প্রত্যেক সন্ধিবিন্দুর নিকটে সাধারণ বিন্দুগুলোর স্থানীয় আচরণ পরীক্ষা করব, এই লাইনটা লিখতে হবে মাস্ট। এই সাম্যবিন্দু বা সন্ধিবিন্দু নির্ণয় করার পর এই লাইনটা মাস্ট বি লিখতে হবে। দেন আমাদের এই যে প্রথম বিন্দু আছে যেটা হলো মূল বিন্দুর নিকটে, তোমরা এখানে মূল বিন্দুর নিকটেও লিখতে পারো বা 0,0 বিন্দুর নিকটে আমরা 1 নং সমীকরণের নন লিনিয়ার পথ কি, আমাদের যে এই 1 নং সমীকরণটা ছিল না, এইখানে XY যুক্ত যে পদটা, এই পদটাকে আমরা বর্জন করব। অলরেডি এখানে XY যুক্ত যে পদ আছে, এই পদ দুইটাকে আমরা বর্জন করে শুধুমাত্র dx/dt = x নিব, আর dy/dt তোমার হচ্ছে এই পদটাকে নেব। ঠিক আছে, dx মানে XY যুক্ত পদ নেওয়া যাবে না, ইকুয়াল টু হচ্ছে গিয়ে x, আর dy/dt ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার -0.75y। তোমরা চাইলে এইখানে এই লাইনটাকে করে নিতে পারো যে x -0.5xy ইকুয়াল টু -0.75y প্লাস 0.25xy। ঠিক আছে, চাইলে এটা এখানে কাজটা করে নিতে পারো বা পরবর্তীতে এটা উজ্জ হিসেবেও তোমরা করতে পারো। তো এই পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে কোনো কারো অসুবিধা হয়নি। এবার আমরা এইটা থেকে তোমাদের হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্স নির্ণয় করবো। আর আমি তোমাদের ম্যাট্রিক্স নির্ণয়ক এইটা থেকে শিখাইছি যে এই d/dt কমন নিতে হবে, আর এই x dx আমি এই লাইনটাকে ওই পাশে আরেকবার লিখবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমাদের পদটা হলো dx/dt = x, dy/dt -0.75y। এবার আমরা এখানে কি করব, ম্যাট্রিক্স গঠন করব। ম্যাট্রিক্স গঠন করার জন্য উভয় পক্ষ দিয়ে d/dt নিলাম। এবার আমাদের এইখানে একবার x আর একবার y এর কাজ। দেন আমাদের এইখানে যে পদ আছে এই পদটা নিতে হবে। এই যে x আছে তার মানে কি, তোমার হচ্ছে ম্যাট্রিক্সের x এর সহগ মানে প্রথম পদটার সহগ 1, x এর সহগ 1 এখানে আছে। এখানে যদি 2x থাকতো আমরা এখানে 2 লিখতাম, আর এখানে y যেহেতু নাই তাই মানে এখানে দ্বিতীয় পদটা হবে 0। আর এইখানে দেখো x এর পদ নাই, y আছে, তার মানে আমাদের দ্বিতীয় পদটার মান দেওয়া আছে, আর প্রথম পদটার যেহেতু মান দেওয়া নাই তাই এটা হয়ে গেল 0। আর এইটার সাথে x আর y আমরা এক করব। কেন করব, যখন এইটার সাথে এটা আমরা গুণ করব, এইটার সাথে এটা গুণ করব, তাহলে x - 0 x হয়ে যাবে। আবার এইটার সাথে এটা গুণ করলে 0 মাইনাস তোমার হচ্ছে গিয়ে 0.75y, মানে এই লাইনটা থেকে এই দুইটা লাইন আসতে হবে। তো সেটা তো আমাদের হয়ে গেছে। এবার আমরা বলবো যদি আইগেন মান ল্যামডা হয় তাহলে স্বাভাবিক সমীকরণ চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আমাদের বিষয়টা হবে গিয়া ল্যামডা i = 0। আর আমি তোমাদের এটা শিখাইছি একবারে কিভাবে নির্ণায়কে নিয়ে যেতে হবে। নির্ণায়ক এই যে a হচ্ছে গিয়া এই জায়গায় যে তোমার ম্যাট্রিক্সটা থাকবে এইটার নির্ণায়কের সময় যায় এইখানে উপরে নিচে দুইটা দাগ হয় না, 0 আর এইখানে 0 -0.75, আর এইখানে মাইনাস ল্যামডা আর হচ্ছে গিয়া তোমার 2 ক্রমের একক ভেক্টর এই যে এইটা। ঠিক আছে, ইকুয়াল টু আসলো 0। এবার এইটাকে যদি আমরা করি তাহলে কি আসে দেখো তো, এইটাকে ধরো তুমি এইটা এখানে ল্যামডা করে নিলা, মানে তোমরা চাইলে এখানে এই লাইনটা করতেও পারো বা স্কিপও করতে পারো, তোমাদের ইচ্ছা। যারা একটু এইখানে দুর্বল তাদের জন্য আমি এই লাইনটা করে দিলাম, ল্যামডা একবার এইটার সাথে গুণ, 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 তো করলে এই লাইনটা আসে। তো এবার আমাদের বিয়োগ করতে হবে 1 মাইনাস ল্যামডা, 1 মাইনাস ল্যামডা, 0 মাইনাস 0 0, 0 মাইনাস 0 0, এই
-0.75 মাইনাস ল্যামডা, ঠিক আছে, ইকুয়াল টু 0, এই নির্ণায়কটা আসবে। এই লাইন থেকে ডিরেক্ট এই লাইন করাও যায়, আর যাদের এই লাইনটা করা লাগে না একবার এইটা থেকে এটা বিয়োগ করতে পারো। ওকে, তো এইটা থেকে এখন আমরা এটা নির্ণায়ক, আমরা তো নির্ণয় জানি কোনাকুনি গুণ মাইনাস কোনাকুনি গুণ, তার মানে 1 মাইনাস ল্যামডা ইন্টু -0.75 মাইনাস ল্যামডা মাইনাস 0 ইকুয়াল টু 0, আর মাইনাস 0টা আমরা লিখলাম না। তো এইটাকে যদি আমরা করি, এই টোটালটা একবার একের সাথে গুণ, তার মানে 0.75, এভাবে না করে তোমরা করতে পারো এইটাকে অপর পেজে করি, তাহলে সুবিধা হয়। এই টোটালটা ইকুয়াল টু একবার 0 ধরো, এই টোটালটা ইকুয়াল টু একবার 0 ধরো, ঠিক আছে। তাহলে আমরা করতে পারি কি 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, অথবা ল্যামডার দুইটা মান বের হবে, তারপরে সেই ল্যামডার দুইটা যে মান বের হবে ওই দুইটা মানের জন্য আমরা আইগেন ভেক্টর বের করবো। আমি তোমাদের আজকে দেখাই দেবো কিভাবে আইগেন ভেক্টর তোমরা বের করবে। এবার তার আর দ্বিতীয় অংশটা ছিল কি -0.75 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, এইখান থেকে ল্যামডার মান বের হইলো। তাহলে এক লাইন আমি একটু ভেঙে ভেঙে করলাম। অনেকে বলতে পারো আপনি এত ভেঙে কেন করেন? ভাই, সবাই ক্যাপাসিটি একরকম না, আমি এখানে কাউকে আন্ডার এস্টিমেট করতেছি না, সবাই সব ক্যালকুলেশন পারেন, অনেকের বুঝতে প্রবলেম হয়। আমি এখানে শুধুমাত্র যারা একদম হাই লেভেলের স্টুডেন্ট তাদের জন্য পড়াচ্ছি না, আমি সবার জন্য করানোর চেষ্টা করি যাতে সবাই ভালো রেজাল্ট করতে পারে, এই জন্য আমি একটু বিস্তারিত করে থাকি, ঠিক আছে। তো এখানে মাইনাস ল্যামডা ইকুয়াল টু -0.75, এইটা তাহলে ল্যামডা ইকুয়াল টু 0.75, তাহলে ল্যামডার আমরা দুইটা মান পেলাম। এখন এই দুইটা মানের জন্য আমরা হচ্ছে গিয়ে 2 নাম্বার যে সমীকরণ আছে, আমরা কোনটাকে 2 দেবো বলো তো? আমাদের যে এই যে নির্ণায়কটা ছিল এই নির্ণায়কটাকে আমরা 2 নাম্বার দেই, ঠিক আছে। এই 2 নাম্বার সমীকরণে আমরা যে তোমার কি বলে ওইটাকে, এই 2 নাম্বার সমীকরণ দিয়ে 2 নাম্বার সমীকরণের জন্য আমরা আইগেন ভেক্টর নির্ণয় করব। ওকে, 2 নাম্বার সমীকরণের যে এই যে মানটা আছে এইটার জন্য আমরা আইগেন ভেক্টর নির্ণয় করব। তাহলে 2 নাম্বারের জন্য যখন আইগেন ভেক্টর নির্ণয় করব, নির্ণয়ের সিস্টেমটা আমি তোমাদের বলে দিচ্ছি। এইখান থেকে আমরা এবার কি করব, ধরি 2 নং এর একটি আইগেন ভেক্টর। তোমরা এখানে যা ইচ্ছা তাই দিয়ে প্রকাশ করতে পারো, আমি এখানে সাই দিয়ে প্রকাশ করলাম, তোমরা চাইলে এখানে অন্য কিছু দিতে পারো। আচ্ছা, আমি এখানে সব জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি ম্যাট্রিক্স, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে বেশি পছন্দ করি। তোমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেও ম্যাট্রিক্সটা লিখতে পারো, বইতে যেভাবে আছে, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তো এইটা আমাদের আইগেন ভেক্টর আমরা একটা ধরে নিলাম, একটা মান দুইটা মান, কারণ এক্স ওয়াই দুইটা পদ ছিল, তাহলে আমরা এখানে φ1 φ1 ধরে φ1 ধরে নিলাম, ঠিক আছে। হয় তাহলে নির্ণয় ম্যাট্রিক্সটা কেমন হবে? আমাদের যে নির্ণায়কটা বের হয়েছিল মনে আছে, এইখানে এই যে নির্ণায়কটা আছে এই নির্ণায়কটারে আমরা ম্যাট্রিক্স বানিয়ে দেব, আর এইটার সাথে ওই ফাই এর যে মান মানে আমরা যে আইগেন ভেক্টরটা নিলাম ওইটারে গুণ করে দেব, ঠিক আছে। এইটুকু হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের নির্ণায়কটা ছিল 1 মাইনাস ল্যামডা 0 আর 0 মাইনাস 0.75, আর কি ছিল আমি বই থেকে লিখতেছি মাইনাস ল্যামডা, আর হচ্ছে গিয়ে এইভাবে তোমাদের আইগেন ভেক্টর মানে ওই যে 2 নাম্বারের জন্য যে নির্ণায়কটা বের হয় সেই নির্ণায়কটার সাথে তোমার জাস্ট আইগেন ভেক্টরটাকে গুণ করে দিতে হবে। নির্ণায়কটারে আমরা ম্যাট্রিক্সে রূপান্তর করে দেব, তারপরে এইটা গুণ করে দিয়ে 0 দিলে তাহলে আমাদের এই ফর্মটা চলে আসে। এবার ল্যামডার মান একবার আমরা 1 ধরবো, কারণ কি ল্যামডার মান আমাদের একবার 1 বের হয়েছে আর একবার এইটা বের হয়েছে, একবার 1 ধরে আমরা এইটাকে সমাধান করব, আর একবার আমরা তোমার এইটা ধরে সমাধান করব। অঙ্ক একটু বড় কিন্তু করতে অনেক মজা। ল্যামডা ইকুয়াল টু 1 হলে আমাদের এইখানে মানটা কি হবে, 1 মাইনাস 1, এইখানে 1 আর এইখানে 1 হয়ে যায় কত, 0। তারপরে এইখানে 0 আছে, তার মানে 0 বসাই দিলাম, আবার এখানে 0 আছে। এখন এই যে ক্যালকুলেটরটা কই, মুখে মুখে করলে হয়ে যায়, তাও আমি ক্যালকুলেটরে দেখাই তোমাদের। যে দেখো এই যে
0.75 মাইনাস ল্যামডা আছে, তাই না? এই ল্যামডার মান কত? 1 করলে পর আমাদের আসতেছে -7/e, তাহলে এটা আসতেছে -1.75, তাহলে আসে কি -1.75। মুখে মুখেও করতে পারো, তোমাদের ইচ্ছা। এখন এইটার সাথে আমাদের আইগেন ভেক্টরটা রইলো, তাহলে আমাদের এইটা আসলে এখন এইখান থেকে আমরা এখানে আইগেন ভেক্টরের মান বের করব। একবার এইটা φ1 এর মান আর একবার φ2 এর মান বের করব λ1 এর জন্য। তো আমরা যদি এখানে ম্যাট্রিক্সের গুণ করি, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা হচ্ছে এইটার সাথে একবার এইটা, এইটার সাথে একবার এইটা, আবার এইটার সাথে একবার এইটা, এইটার সাথে একবার এইটা করলে সবই 0 হয়, ঠিক আছে? তোমার যখন এইটা নির্ণায়কটা তোমরা বের করবা, শুধুমাত্র এইটার সাথে এইটা করলে পর তোমার মানটা আসে আর বাকি সব 0 থাকে। তো এটা = 0 করলে পর এইটা বের হয়। এবার আমাদের -1.75 টাকে যদি এই পাশে ভাগ করে নিয়ে যাই, তাহলে হয় কি দেখো, এই 0 কোন কিছু দিয়ে ভাগ করলে 0ই হয়, তার মানে আমাদের এই মানটাও কি হয়ে যায়? 0। তাহলে আমাদের 5.2 এর মান বের হলো 0। এবার আমরা এই মানটাকে ধরে নেব φ1 এর মান হচ্ছে 1, এইটার মান যেহেতু 0 বের হয়েছে, তার মানে φ1 এর মানকে আমরা 1 ধরে নেব, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এইখানে এবার ধরে নেই, কারণ এটা মূলবিন্দুর কাছাকাছি মান হবে। ধরি আমাদের φ1 = তাইলে বের হইল কত? 1। তাহলে এবার আমরা বের করব যখন λ = 1, তখন একটা যদি 0 হয় আর একটারে আমরা 1 ধরে নেব। তো এইটা আমরা করলাম, তারপরে সেই এটা আমি কি করলাম, = হবে শুধু φ আমাদের φ1 আর φ2 এর মান, তোমার φ1 এর মান 1 আর φ2 বেরিয়েছিল 0, তার মানে এইটা আমাদের একটা বের গেল। এবার আবার যখন λ আমাদের এখানে কত ছিল? -0.75। এবার আমরা এইটার জন্য তোমার এই মানটা বের করব। এর জন্য আমাদের এটা কি হবে? 1 মাইনাস ছিল 1 মাইনাস -0.75, আর এখানে ছিল 0, এখানে 0, আর এইখানে ছিল -0.75 আর মাইনাস ল্যামডা, তাহলে -0.75। আর এইটার সাথে তোমার হচ্ছে গিয়ে ক্যালকুলেটরটা সরাই দেই, আমাদের আইগেন ভেক্টরটা জাস্ট গুণ হবে আর =0 হবে। চাইলে তোমরা একবারে এইখান থেকে লিখতে পারতা 1 + 0.75, ঠিক আছে? 1 + 0.75 একবারে লিখে দিতে পারতা। তারপরে আসলো 0 0 আর -0.75, আমি একটু ভেঙে করতেছি, মাইনাসে মাইনাসে প্লাস 0.75। আমি ভেঙে করি বলে অঙ্কগুলো তোমাদের অনেক বড় হয় বলে অনেকের অবজেকশন আছে, তাদের জন্য একই কথা, সবার বোঝার ক্ষমতা একরকম নয়। আমি যেহেতু একটা অঙ্ক করাইতেছি যাতে সবার বোধগম্য হয়, সেজন্য আমি করাচ্ছি। তাহলে এইটাকে 1 + এইটা করলে হয় কত? 1.7500, আর এইটা দুটোটা একই জিনিস, প্লাস আছে একটা মাইনাস আছে একটা, হয়ে গেল 0, = তোমার এখানে মান এখানে ইনটু, আচ্ছা এটা একটু প্লাস্টিক সার্জারি করে দিলাম, কাটাকাটি থাকলে তোমরা এরকম কাটাকাটি করলে কাইটা পরের লাইনে লিখো, ঠিক আছে? এখন তাহলে এইটার সাথে এটা গুণ, শুধু একটা পদের সাথেই গুণ করা যাইতেছে, তাহলে গুণ করলে পর 1.75 φ1 = হয় 0, আর 0কে এটা দ্বারা করলে φ1 = 0। তাহলে এইটা যদি 0 হয়, আমরা এবার এইটার যে ল্যামডার যে বাকিটা আছে 0 বেরোইলে বাকি যে মানটা আছে ধরি φ2 এর মান আমরা 1 ধরে নেব আগের বারের মতো। ধরি φ2 = 1, তাহলে যখন λ = -0.75, তখন তোমার φ মানে আইগেন ভেক্টরের মান হবে গিয়ে 0 আর
1। এই আমাদের একটার জন্য বের হইলো, ঠিক আছে। এবার আমাদের নির্ণয় সমাধান আমরা বের করব, সাধারণ সমাধান, একটার জন্য সাধারণ সমাধান। এই সেম প্রক্রিয়ায় আমরা আর যে পার্টটা মানে আর যে বিন্দুটা আছে 3.2 বিন্দু, এ কিন্তু অঙ্ক শেষ না রে বাবা, এরপরে আরও আছে, ঠিক আছে। আমাদের xy ছিল মেইন চলক, সেই xy কে আমরা সাধারণ সমাধানের জন্য মেইন চলক আমাদের কি ছিল অঙ্কে xy, সেই xy কে লিখবো। দেন আমরা একটা ধ্রুবক আনবো, c1 নিয়ে আসলাম। এবার আমরা যে আইগেন ভেক্টরের প্রথম মানটা পাইছিলাম 1 আর 0, সেটা লিখবো। আর এবার ই টু দি পাওয়ার ল্যামডা টি, ল্যামডার মান এইটা 1 এর জন্য এইটা বের হয়েছিল না, এই ল্যামডার মান 1 আর টি, ঠিক আছে। আমি মানে একটু সাইডে দেখাই, এইটার বিষয়টা হচ্ছে গিয়ে c1 এখানে 1/0, তারপর ই টু দি পাওয়ার ল্যামডা টি। তো এই ল্যামডার মানটা আমাদের এইটার জন্য কত ছিল 1, এই আইগেন ভেক্টর জোন 1, তাই আমাদের 1 আর টি, তাহলে টি হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট ল্যামডা টি এর মান, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। আর এইটার বের করার জন্য আর একটা ধ্রুবক নেব আমরা c2। তো এবার আমাদের আইগেন ভেক্টর আছে 0 আর 1, এইবার ল্যামডার মান কিন্তু আমাদের আছে ই টু দি পাওয়ার মাইনাস এই 0.8টা 0.75 আর হচ্ছে টি। এইটা হচ্ছে সাধারণ সমাধানের সূত্রতে আমরা মান বসাই দিলাম। ওকে, এইভাবে আমাদের এটা সাধারণ সমাধানটা বের করতে হয়, জাস্ট খেয়াল রাখবা। এবার আমাদের এইখানে বাকি অংশটার জন্য আমরা লিখে দিতে পারি যে ল্যামডা এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, যেহেতু ল্যামডা, এখানে একটু কথা লিখবা, যেহেতু ল্যামডার মান দুইটাই তো বিপরীত চিহ্ন, একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, তাই আমরা লিখব বিপরীত চিহ্ন বিশিষ্ট, সুতরাং 0,0 শেডেল বিন্দু। সুতরাং অর্থাৎ 0,0 বিন্দুতে সন্ধি বিন্দু অস্থিত, ঠিক আছে। বইতে এটা ভিন্ন লেখা থাকতে পারে, বাট এই একই কথা, এত বড় লেখার দরকার নেই, জাস্ট তোমরা অঙ্কটা বুঝলে হইলো, ঠিক আছে। এবার আমরা বাকি যে আর একটা বিন্দু আছে ওইটার জন্য কাজ করব। অঙ্কটা অলরেডি 27 মিনিট হয়ে গেছে। আবার 3,2 বিন্দুতে, ক্যামেরাটা এখানে বন্ধ হয়ে গেছিল, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমরা জাস্ট এই xy এর মান বসাইছি, x এখানে ছিল আমাদের যে এই সমীকরণটা ছিল, এই সমীকরণের এই পার্টে x আর y এর মান বসাইছি। এর পরের পার্টে আমাদের যদি এরকম ম্যাথ থাকে, সেইখানে আমরা এই বাম পাশের ক্ষেত্রে এই অঙ্কটাকে বাদ দিয়ে দেব, শুধুমাত্র এইটার সাথে u1 তাই u1, এইটার সাথে u2 তাই এখানে u2 বসাই দিলাম, ঠিক আছে। তো আবার আমরা ক্যালকুলেশন করি, তো এইটাকে যদি করি 2 দিয়ে একবার এই টোটালটাকে গুণ, এটা দিয়ে একবার টোটালটাকে গুণ, তাহলে আমাদের হয় কত দেখো, 3 দুগুণে 6 আর প্লাস 2u1 আবার প্লাস 3u2 প্লাস u1 u2, ঠিক আছে। এর পরেরটার ক্ষেত্রেও মাইনাস, তোমার এইটার ক্ষেত্রে এইটাকে একবার এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে আমরা গুণ করে দিলে কত পাই দেখো তো, মাইনাস 0.75 ইন্টু 2 করলে পর আমাদের আসে মাইনাস 1.5, ঠিক আছে। মাইনাস 1.5 আসে, 1.5 কিন্তু এটা, ঠিক আছে, 1.5 আসবে। তো এইটা করতেছে কিন্তু, আর প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে মাইনাস 75u2, ওকে, এইটা আসে। আর এখানে প্লাস দিয়ে আমরা করি 0.25কে আমরা স্থির রাখলাম, আর এই
দুইটাকে ক্যালকুলেট করি। এই দুইটাকে ক্যালকুলেট করলে এইখানে যা মান আসবে দেখুন 3 দুগুণে 6 আসবে, তারপরে প্লাস 3u2 আসবে, প্লাস 2u1 আসবে, আর প্লাস u1 u2 আসবে। ঠিক আছে, এর পরের লাইনে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা আরেকটু এবার ছোট হয়ে যাবে, এনে u1 বাই এইটা, আমরা u2 বাই এটা। তো এইটা যখন করি তখন আমাদের এই লাইনের ক্যালকুলেশন হয় 3 প্লাস u1 মাইনাস এইটা এবার সবার সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো 0.5 ইন্টু যদি 6 দেই তাহলে আমরা পাই এখানে 3। তো এইটার সাথে এইটা গুণ করলে 3, 0.5 ইন্টু 2, 0.5 ইন্টু 2 করলে হয় 1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 ইউআই, তার মানে অনলি ইউআই, তার মানে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 0.5 ইন্টু 3, 0.5 ইন্টু 3 করলে হয় কি তোমার 1.5, তাহলে মাইনাস 1.5 u3, আর এইখানে মাইনাস 0.5 u1 u2। এবার এইটার ক্ষেত্রে যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের কি আসে দেখো, এইটা কাটা যাবে না, এইটা কাটা যাবে না, অনেক অঙ্কই কাটা যায়। ঠিক আছে, তো এখানে আছে কি মাইনাস 1.5 মাইনাস 0.75 u2, এবার আমাদের এইখানে প্লাস 0.25 ইন্টু 6 করলে আমাদের আসে 1.5, এবার এইটার সাথে 0.25 ইন্টু 3 করলে আমাদের আসবে প্লাস 0.75 u2, এবার আমাদের এইখানে আসবে 0.25 ইন্টু 2 করলে আসবে আমাদের 0.5 u2, আর একটা পদ এখানে থাকবে সেটা হলো 0.25 u1 u2। তো এইখানে u1 by dt du2 by dt equal to, এখানে জাস্ট ক্যালকুলেশনটা বড়, আর কিছু নয়, আগের অঙ্কের মতোই। ঠিক আছে, তো এবারে এইখানে আমাদের এইটা কাটা যায়, এইটা কাটা যায়, এইটা কাটা যায়, এইটা কাটা যায়, আর থাকে শুধুমাত্র মাইনাস 1.5 মাইনাস 1.5 u2। ঠিক আছে, এইটা শুধু থাকে, আর এইটা ইউআই u2 যুক্ত পদ, আর এই জন্য এইটাকে আমরা বাদ দিয়ে দেব, কারণ কি আমাদের নন লিনিয়ার পদকে রাখবো না। যখন আমরা নন লিনিয়ার পদটাকে বাদ দেব তার পরের লাইনে আমরা ইকুয়াল চিহ্নটাকে এরকম অলমোস্ট ইকুয়াল টু এই সাইনের পরিবর্তন করে নেব। এবার এইটার ক্ষেত্রে দেখো 1.5 মাইনাস 1.5 প্লাস কাটাকাটি, এইটা কাটাকাটি, এখানে নন লিনিয়ার পদের এইটা বাদ যাবে, থাকবে শুধু 0.5। আচ্ছা, এটা তো u1, হ্যাঁ এটা u1, হ্যাঁ এটা u1। ঠিক আছে, তো এই গেল আমাদের অঙ্ক। এবার আমরা এইটা থেকে তোমার হচ্ছে ম্যাট্রিক্স গঠন করব, যেটা আমরা ওই পাশে গঠন করব। ওকে, তো ওই সাইডে আমরা গঠন করি এটা থেকে ম্যাট্রিক্স গঠন করার জন্য আমরা জানি d বাই dt কে নিতে হয়, দেন আমাদেরকে এখানে x আর y যে ফরটা থাকে সেইটা নিলাম, এখানে তো x y ছিল না, এখানে u1 আর u2 ছিল, সরি d বাই dt, এখানে আমাদের ছিল u1 আর u2। এবার আমাদের ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য তোমাদের এইখানে দেখো, আমি এটাকে বাম পাশে লিখে নিই। তো আমাদের এইটার জন্য ম্যাট্রিক্স গঠন করতে হবে, তাহলে এইখানে u2 মানে হচ্ছে কি দ্বিতীয় পদটা, তাহলে প্রথম পদ এখানে উপস্থিত নাই 0, দ্বিতীয় পদে u2 এর সহগ আছে মাইনাস 1.5, আর এইখানে আছে u1 তার মানে প্রথম পদটা, আর দ্বিতীয় পদ এখানে উপস্থিত নাই তার মানে 0। তো এই গেল আমাদের ম্যাট্রিক্স গঠন। দেন আমাদের এইখানে হচ্ছে গিয়ে
কি আসবে বলো তো, এই যে u1 আর u2 ছিল সেই u1 আর u2 আসবে। এই আমাদের ম্যাট্রিক্স হয়ে গেল। এবার এই ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক গঠন করব। যদি ল্যামডা আইগেন মান হয় তাহলে হচ্ছে গিয়ে a মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু 0। আমরা এটা একবারে এখানে, এইটা হচ্ছে আমাদের a, এইটা হচ্ছে নির্ণায়ক, তার মানে 0 মাইনাস 1.5 0,50 আর মাইনাস এই ল্যামডা ইন্টু একক ভেক্টর আমরা একবারে এখানে 1 এর সাথে গুণ করে দিলাম। তোমরা এতদিন পর্যন্ত বুঝতে পেরেছো, এই পর্যন্ত আমি কি করাইছি। এখানে ল্যামডা ছিল 1 আর 1 ছিল, আই মানে 2 হচ্ছে 1 আর 1, তো আমি একবারে এটা করে দিলাম, ঠিক আছে। তো এইটাকে এবার যদি আমরা বিয়োগ করি, 0 মাইনাস ল্যামডা মানে অনলি মাইনাস ল্যামডা, আর মাইনাস 1.5 মাইনাস 0 তার মানে 0, তার মানে হচ্ছে এইটা হচ্ছে গিয়ে তোমার 0.5 মাইনাস 0, এবার 0 মাইনাস ল্যামডা আর এখানে মাইনাস ল্যামডা ইকুয়াল টু হয়ে গেল কত, 0। আমাদের নির্ণায়কটাও তাহলে হয়ে গেছে। এরপরে আমাদের অবশিষ্ট পার্ট হচ্ছে গিয়ে এখান থেকে ল্যামডা এর মান বের করা। আমরা আর আর গুনতে পারি, এই আর আর গুণ এই আর আর গুণ, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ল্যামডা স্কোয়ার, আর এইখানে সূত্রের মাইনাস আর এইখানের এই মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 ইন্টু 1 এটা গুণ করি 1.5 ইন্টু 0.5 করলে পর আমাদের আসবে 0.75 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0.75, তা হচ্ছে মাইনাসে যদি হয়ে থাকে তো এবার আমরা এইটাকে লিখব ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 0.75। এখন এই রুটের ভিতরে এই মাইনাসটা যদি আমরা করি, এইটাকে আরেকটু আমরা ভাঙানো ভাবে করি বিস্তারিত, তো আমাদের ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস একটা হবে গিয়ে তোমার রুট ওভার, আমরা জানি কি মাইনাস 3/4 হচ্ছে গিয়া তোমার এইটার ভগ্নাংশ। তাহলে ল্যামডা প্লাস মাইনাস একটা আমরা নিতে পারি এইখান থেকে, আমাদের ব্র্যাকেটটা রাখা যাবে না, মানে সরি ব্র্যাকেটটা কি মাইনাস রাখা যাবে না, তাই 3/4 আই স্কোয়ারের মান -1, তাই এইটা হলো প্লাস রুট অফ 3/4, আর এইটার বাইরে হচ্ছে আই ইন্টু দি আই, এই রুটের নিচে না কিন্তু স্কোয়ার স্কোয়ার কাটা যায়, শুধু আই থাকে, ঠিক আছে। এখন এইটাকে আরো ছোট লেখা যায়, সেটা হচ্ছে প্লাস মাইনাস √3/4 এর বর্গ করলে হয় 2i, বুঝতে পারছো। তাহলে ল্যামডার মান একটা প্লাস এইটা আর একটা মাইনাস এইটা। এবার এই মানের জন্য আমরা কি করব, ল্যামডার এই দুইটা মানের জন্য আমরা আইগেন ভেক্টর বের করব। যদি এইটা ইকুয়াল টু φ2 আইগেন ভেক্টর হয়, তাইলে ওই যে নির্ণায়কটা আমাদের ছিল না, ওই নির্ণায়কটার জন্য আমরা এবার কাজ করব। যদি আইগেন ভেক্টর হয়, এই যে নির্ণায়কটা আমাদের বাম পাশে ছিল এইটাকে আমরা এবার ম্যাট্রিক্স বানায় দেব। তাহলে এইটাকে ম্যাট্রিক্স বানায় দিলে জাস্ট খালি এই জায়গাটা মানে থার্ড ব্র্যাকেটের ভিতর লিখতে হবে মাইনাস, আর হচ্ছে -1.5 ওই নির্ণায়কটার জায়গায় শুধুমাত্র থার্ড ব্র্যাকেটটা তোমরা দিয়ে দেবা, আর হচ্ছে এইটার সাথে তোমার এই আইগেন ভেক্টরটাকে গুণ করে দেবা, আর কোনো কাজ না। এবার হচ্ছে গিয়া জাস্ট গুণ। এবার ল্যামডা ইকুয়াল টু একবার তোমার ধরতে হবে প্লাসটা দেওয়া লাগে না, তো 3/4i হলে প্লাস নিয়ে একবার করব আর একবার মাইনাস নিয়ে করব, ঠিক আছে। তাইলে এইখানে আমাদের ল্যামডার মান বসাই, ল্যামডার মান তাহলে কি হলো, এইখানের মাইনাস আর √3/4i, আর এইখানে আছে কত, আচ্ছা এইটা আমরা এইখানে আছে -1.5 এর জায়গায় 0.5 এর জায়গায়, আর এখানে মাইনাস ল্যামডার মান 4i, আর এখানে আমাদের π/2। এবার আমরা ক্যালকুলেশন করব অপর পেজে, ঠিক আছে। এই
এইটাকে হচ্ছে গিয়ে একবার এইটার সাথে গুণ, এইটার সাথে গুণ, এইটাকে একবার এইটার সাথে গুণ, এইটাকে একবার এইটার সাথে গুণ, ঠিক আছে। তো সেই গুণ করলে আমাদের লাইনটা হবে গিয়ে কিছুটা এরকম যে মাইনাস, আউচ সরি, এখন এই আর গুণনটাকে আমরা একটু অন্যভাবে করি। এই প্রথম অংশের সাথে যেহেতু গুণ হবে, মানে আমাদের একবারে মান বের হয়ে যাবে না, আর একটু সহজভাবে, তাহলে আই ফাই ওয়ান, আর এইখানে হচ্ছে তাহলে মাইনাস গুণের করলাম 1.552, ঠিক আছে। মানে আমি তোমাদের এইখান থেকে দেখাই, বই কই আর অঙ্ক কই, দাঁড়াও, এই যে আছে না, এইটা দিয়ে একবার এইটারে গুণ, এইটা দিয়ে একবার এইটারে গুণ, সেটা আমরা এখানে লিখলাম যোগ। তো এই জন্য চিহ্ন বদলায় নাই, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, যোগ হয়েছে, আর এইটা ইকুয়াল টু আমাদের আছে কত, 0, তাই আমরা 0 করব। আবার এই পদের সাথে কি 0.5 এই পদ গুণ ফাই আই, আর এইটার সাথে একটা হচ্ছে কি এই পদটা গেল। এবার আমাদের এইখানে কি আছে, মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এইটার সাথে এবার এইটা গুণ, √3/4 হচ্ছে গিয়ে আই, আর হচ্ছে 52 ইকুয়াল টু 0। এবার আমরা পরবর্তী লাইনে ক্যালকুলেশন করব। তোমার এইটার সাথে এইটা ক্যালকুলেট করলে পর তোমার হচ্ছে গিয়ে কি আসে দেখো তো, এইখানে যদি সরি ক্যামেরাটা নড়ে গেছে, তো এই পর্যন্ত আমরা করলাম। এরপরে আমাদের লসাগু করব। এখানে লসাগু যখন করি তখন আমাদের দেখো নিচে হচ্ছে গিয়ে এই না সাইড চেঞ্জ করে দেই, ঠিক আছে, তাহলে বেশি সহজ হয়। এইখানে হচ্ছে 4, আর এইখানে আই 52 ইকুয়াল টু 1.552। আমরা দুইটা কাজ একসাথে করতেছি, ঠিক আছে, যাতে অঙ্কটা একটু আমরা ছোট করতে পারি। √3/4 আই পাই 2, ওকে, এটা পাই 1, এটা পাই 2। এবার আমরা টেকনিক, এখানে একটা টেকনিক ফলো করবা। এই যে আই নিয়ে আসছো না, এই আই নিয়ে আসার কারণে তোমাদের এবার আমাদের এই আই বাদে যে পদটা আছে, হ্যাঁ এখানে 2 ছিল, তো এটা 2, এটা 2, এটা 2, এখানে আমি 4 বসাইছিলাম না, শীত অঙ্কতে এই জন্যই গোলাটে লাগতেছে। এই জায়গায় সব জায়গায় 2, ঠিক আছে, এখানে সব জায়গায় 2, কারণ এখানে 2 বেরোইছিল। আমি তো বলি অঙ্কটা এভাবে লাগতেছে কেন। তো এবার আমাদের কাজ হবে গিয়ে কি, এই যে তোমার এইটা আছে না 1.552কে আমরা এই পাশে নিয়ে আসলাম, আর মাইনাস √3/2, আর যেটার সাথে আমাদের আই ভেক্টর থাকবে ওইটার সাথে আমাদের এই ফাইটা বাদ হয়ে যাবে, ঠিক আছে, ওইটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে পরবর্তী লাইনে। আমরা একবারে দেখাবো, দাঁড়াও আমি দেখাচ্ছি। তোমার হচ্ছে এই মানটাকে আমাদের বাদ দিতে হবে, মানে যেটার সাথে আই থাকবে, ঠিক আছে, ওই মানটা আমরা বাদ দিব, মানে ওইটার বাদে যেটা থাকবে নর্মাল হিসেবে যেটা থাকবে ওইটার মান আমাদের বের হবে। তার মানে আমরা এখানে বলতে পারি 1.5, এখানে তো রয়েছে এইটা আমাদের হচ্ছে 52, তো এই হচ্ছে গিয়ে π2 আছে, তাই না, π2-র সাথে আমাদের কোনো আই নাই, মানে কাল্পনিক অংশ নাই। আই মানে কি, কাল্পনিক অংশ বা জটিল অংশ। কাল্পনিক অংশ জটিল অংশের সাথে যে ফাইটা থাকবে ওই ফাইটা বাদ যাবে, ঠিক আছে। তো এই φ2 আমাদের φ2 গেল, আরে অঙ্ক, এবার এই φ2-র সাথের অংশটা এই পাশে যায় গুণ হয়ে যাবে, মানে √3/2 ইন্টু 1.5, ঠিক আছে। তো এই কাজটা আমরা করব 1.5। এবার আমাদের
এখানে একটা হচ্ছে গিয়ে মাইনাস আছে, কই গেল সে মাইনাস, হ্যাঁ এটা একটা মাইনাস আছে। তো এখানে আমাদের একটা অঙ্কে মাইনাস আছে, -√3। তারপরে এইটার সাথে পাই 1 আছে, আর এইটা যেহেতু কাল্পনিক অংশ এইটাই আছে, তাই আমরা √3/2 × 0.5 করে দিলাম। এবার পরের লাইনে দেখো কি হয়, এইখানে φ2/φ1, ওকে, এই দুইটার মান বের হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমাদের φ2/φ1 বের হইলে এখানে আমাদের উপরে থাকে কি, এখানে একটা আই আছে, এই আইটাকে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তো এইটা আমরা করলাম। হ্যাঁ, তো এটা আমাদের গেল। এবার আমরা এইখানে এই অংশটার জন্য মান বের করব। এইখানে এটা করলে পর নিচে হবে না 3, মানে এইখানে আমি লাইনটা করি -√3/3 আর হচ্ছে গিয়ে আই, আর এইটার জন্য মান আসবে, 1 মিনিট ক্যালকুলেটর মানটা করে নেই, 2 × 0.5 করলে পর আসে 2 পয়েন্ট সামথিং, এইটা তার মানে হচ্ছে গিয়া আমরা করতে পারি √3 ভাগ অ্যান্সার। তো করলে পর আমাদের মান আসে 1 পয়েন্ট সামথিং। যেহেতু 1 পয়েন্ট সামথিং আসে, আমরা এখানে ডিরেক্ট 1ই নেব, ঠিক আছে, 1 নিলাম। আর যেহেতু এইটা আমাদের 1-এ চলে আসলো। আর এই -i, আর হচ্ছে গিয়ে দেখো এটার সাথে আমাদের কি ছিল, এইখান থেকে তো আমরা হচ্ছে গিয়ে φ2 এর মান পাইছি। তো এইখানে আমাদের একটা φ2 আছে না, সেই φ2 এর সাথে যদি আমরা এইটাকে গুণ করি, এইখানে হচ্ছে গিয়ে আর একটা φ2 এর মান ছিল, সেই φ2 এর মান আমাদের এইখান থেকে কি বেরোলো, -√3/3, তাই তো। √3/3 করলে পর এখানে হয় কি, শুধুমাত্র -i/3, কারণ 3 মানে √3 × √3, আমরা কি জানি দেখো, যদি 3 করা হয়, এই যে 3 কে ভাঙা লেখা যায় √3 × √3, তার মানে একটা উপরে √3 যদি এটা থাকে, তাহলে √3 × √3 করলে একটা √3 কাটা যায়, থাকে কি 1/√3। তো সেই 1/√3 করলে পর এই 1/√3, আর এইখানে শুধু -i থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি না, তো এখানে আমাদের φ2 এর মানটা, তো এখানে তো সাথে একটা φ2 ছিল, সেই φ2 এর মানটা তো আমাদের এই লাইনে বের হয়েছে, তাহলে আমরা লিখতে পারি না -i, আর নিচে হচ্ছে √3। তাহলে এইটা যদি আমরা লিখি, তাহলে এই √3 কাটা যায়, আর নিচে হচ্ছে গিয়ে যা আসে সেই মানটা তোমার 2 পয়েন্ট সামথিং একটা মান আসে, আর হচ্ছে গিয়ে 2 পয়েন্ট সামথিং এর যে মানটা আসবে, আর এইখানে যে আগে যে 2 ছিল, সেই 2ও এখানে বিবেচনা হিসেবে থাকে। তার মানে হচ্ছে আমাদের অঙ্কটা দাঁড়ায় √3 কাটলাম, তারপরে 0.5, এখানে যাই ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পর হচ্ছে 1 আসে, কারণ এখানে -1 আছে, তাই না। এই -1কে যখন এইটার সাথে দেব, তখন আমাদের মাইনাসটা মাইনাসের জায়গায় থাকলো, আর এই i মানে i²। এখন i² এর মান আমরা আবার জানি হচ্ছে -1, তাহলে এই -1 এর সাথে -1 গুণ করলে হয়ে যায় 1, অনলি 1, তাহলে এই মাইনাসটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যায়, আর এই √3ও ভ্যানিশ হয়ে যায়, থাকে কি নিচে শুধুমাত্র 1, উপরে থাকে 1 আর নিচে থাকে হচ্ছে গিয়ে
1/2.5, ঠিক আছে, 2 ইন্টু 0.5, তাহলে এইটাকে ভাগ করলে হয় 1। এই যে দেখো ক্যালকুলেটারে আমরা যখন এইটাকে ভাগ করতেছি তখন আমাদের অনলি 1ই আসতেছে। তাহলে এইটা ছিল আমাদের ক্যালকুলেশন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের এইখান থেকে মানটা বের হয়ে গিয়ে -1/√3, আর এইটায় মানটা বের হয়। আমরা এইখান থেকে প্রথমটার যখন করব তখন আমরা এইটাকে ভ্যানিশ করে দেব, বাট দ্বিতীয়টার সময় আমরা যে মানটাই উপরেরটা দিয়ে বেরোবে ওই মানটা আমরা দ্বিতীয়টায় বসায় দেব, ঠিক আছে। তো দ্বিতীয়টায় বসায় দেব। এবার আমরা হচ্ছে গিয়ে এইখানে আমাদের আসলো 1, তাহলে আমরা লিখতে পারি অতএব ভেক্টর ইকুয়াল টু এখানে 1/-1/√3, এইটা আমাদের তাহলে একটা মান আসে। ঠিক আছে, তো এই মানটা আমাদের হয়ে গেল। এবার আমরা পরের পার্টটা করব। ল্যামডা ইকুয়াল টু এইটার যে মানটা সেটা তো আমাদের বের হয়ে গেল, একটা হচ্ছে প্লাসে বের হবে। এই সেম ভাবে একইভাবে এইটা তো আমাদের মাইনাসে আসছে তাই না, এই একইভাবে আর একটা মান আসবে যেটা আসবে প্লাসে। একইভাবে এটা আমরা অপর পেজে লিখি, কারণ দুইটা যেহেতু সেম অঙ্ক তাহলে আমরা লিখব একইভাবে ল্যামডা ইকুয়াল টু -√3i/2 এর জন্য আমরা এই একই মান পাবো। ফাই ইকুয়াল টু তোমরা হচ্ছে 1/ এইখানে হচ্ছে আই, এইখানে ফাই এর মান হচ্ছে 1 আর এইখানের মানটা হচ্ছে √3। তাহলে এই মান দুইটা আমরা হচ্ছে গিয়ে ল্যামডার জন্য পাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি আসছে। এরপরও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করতে হবে। এইখানে আমি একটু ডিটেলসটা বুঝাইতে গিয়ে একটু বেশি বড় হয়ে গেছে, সরি তার জন্য। তোমরা এইটা একটু আরেকবার এই জায়গাটা রিপিট করে দেখে নিও, তাহলে হয়ে যাবে। এবার এইটার জন্য আমাদের যে চিত্রটা হবে কাল্পনিক চিত্র সেটা আমরা আগে আঁকি, ঠিক আছে। আইগেন মানসমূহ কাল্পনিক আসছে না, তার জন্য আমাদের একটা কাল্পনিক চিত্র আসতে হবে, কারণ আই আসছে, আই মানে কাল্পনিক অংশ। আগেই বলছিলাম যেহেতু আইগেন মানসমূহ এখানে কাল্পনিক না আসলে এই অংশটু লাগতো না। আইগেন মানসমূহ কাল্পনিক, সুতরাং সন্ধিবিন্দু 3.2 এর বিন্দুর জন্য প্রদত্ত সমীকরণ জোটের সন্ধিবিন্দু স্থিত। ঠিক আছে, যখন কাল্পনিক মান আসবে তখন সন্ধিবিন্দু কি হবে? স্থিত হবে। আহা, আচ্ছা তোমরা কি দেখতে পাইছো? এই লেখাটা এবার একবার দেখে নাও। এবার এইটার জন্য যে চিত্রটা হবে এই চিত্রটা আমাদের খাতায় এইভাবে এঁকে নিতে হবে। জাস্ট কাল্পনিকের জন্য কি করতে হবে, তোমাদের একটা চক্রাকার বিষয় আঁকতে হবে। তোমার এখানে 3 আর 2 এর যে পয়েন্টটা সেই পয়েন্টটা নির্ণয় করতে হবে। প্রথমে তো তোমাদের 3 ছিল আর 2 ছিল, তাই তো? এইখান থেকে 3 গেছে আর এইখান থেকে 2 ঘর গেছে, তো 2 ঘর নিয়ে এবার আমরা এইটাকে কেন্দ্র করে চক্রাকারে ঘুরতে থাকব। ঠিক আছে, তীরটা এদিকে হবে, এইভাবে চক্রাকারে ঘুরবে, তারপরে আবার এইভাবে চক্রাকারে ঘুরবে, এইভাবে হচ্ছে গিয়ে চক্রাকারে ঘুরতেই থাকবে।
এই উল্টো দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে। আমি চিত্রটা এঁকে দেখাচ্ছি। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে আঁকবো কিভাবে, তাই জন্য আমি আবার আঁকাটা দেখাই দিই। ও, এই যে চিত্রগুলোকে জাস্ট এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে তীর চিহ্নটা হবে, ঠিক আছে, তোমার বামে ঘুরবে। এই যে আমাদের চিত্রটা কমপ্লিট। তোমরা এখানে বইতে 4টা ধাপ দেওয়া আছে, চাইলে আরো একটা ধাপ দিতে পারো, কোনো সমস্যা না। তোমাদের 3.2 লিখে আঁকতে হবে। সেই 3.2 লিখে আঁকার পরে তোমরা হচ্ছে গিয়ে এরকম চারপাশে এরকম ঘূর্ণি দিয়ে দেবা, ঘূর্ণিঝড়ের মতো করে দেবা, তাইলেই তোমাদের চিত্র হয়ে গেল। এইটা 0, এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ধরো এইখানে 3 আর এইখানে 2, ঠিক আছে। 1 2 3, 1 2 3 4 5, আবার এই 1 আর এই 2, এদিকে 3, তাহলে এই 2 বরাবর 3 বরাবর হয়ে গেল। ক্লিয়ার? এবার আমাদের ট্রানজেক্টর বের করতে হবে। ট্রানজেক্টর নির্ণয় করার জন্য আমাদেরকে, আমি অপর পেজে করি, ট্রানজেক্টর নির্ণয় করার জন্য আমাদের যে তোমার 0.5 আর 1.5 এর যে মান দুইটা বের হয়েছিল তোমাদের মনে আছে? ডিউ ইউ বাই এই 3.2 এর জন্য ট্রানজেক্টর, আর আবার হচ্ছে গিয়ে তোমার প্রথমটার জন্য ট্রানজেক্টর, এই দুইটার জন্য আমাদের ট্রানজেক্টর বের করতে হবে। 0.2 এর জন্য আমাদের যে এই 3.2 এর যে এই সমীকরণটা বের হয়েছিল, এই সমীকরণটাকে এই সমীকরণের দ্বিতীয় সমীকরণ দিয়ে প্রথম সমীকরণকে ভাগ, ঠিক আছে। ট্রানজেক্টরি নির্ণয়ের জন্য আমাদের দ্বিতীয় সমীকরণ দিয়ে তোমার হচ্ছে গিয়ে এইটাকে ভাগ, তাহলে আমাদের এইখানে মান দাঁড়াবে না কত, দেখো তো, ইকুয়াল টু ছিল এখানে 0.5 আর 1.5, এখানে মাইনাস, আর এইখানে ছিল u1 বাই u2। সবসময় ট্রাজেক্টরি নির্ণয়ের জন্য দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণ দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো এইটা করার জন্য আমরা এবার এখানে ডিটি ডিটি কাটা যাবে, d2 বাই d1 ইকুয়াল টু, এখন 0.5 ভাগ যদি 1.5 করি তাহলে আমাদের আসে 1/3, তার মানে এইটা বাই 3u2। এবার আমাদেরকে আর গুণন করতে হবে, আর গুণন করলে হচ্ছে গিয়ে হয়ে যায় 3u2 du2 ইকুয়াল টু u1 du1। এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে হয় 3u2 স্কোয়ার বাই 2, মানে এখানে দেখো তোমার x dx এর সূত্র, আর এখানে হচ্ছে গিয়ে u1 স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে গিয়ে আমরা এখানে একটা পদ নিলাম c। তোমরা এখানে অন্য কিছু যা চাই নিতে পারো, কে যা মন চায়, একটা ধ্রুবক পদ নিলেই হলো, ঠিক আছে। তার মানে এখানে 3/2 আসলো, আর হচ্ছে গিয়া u2 স্কোয়ার, আর নিচে হচ্ছে এইটা যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস, তাহলে হয় গিয়ে এই ওইখানে তো একটা মাইনাস আছে নিচে, ঠিক আছে, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যায়, এটা তো মাইনাস, তার মানে হচ্ছে 2 আর ইকুয়াল টু c1 স্কোয়ার, আর এখানে c, তার মানে উভয় পক্ষ দিয়ে 2 যদি এই পাশে গুণ করে দিই তাহলে u2 স্কোয়ার u1 স্কোয়ার ইকুয়াল টু 2c হয়, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে আমরা বলতে পারি এই টোটালটাকে ইকুয়াল টু আমরা c1 ধরে নেব, ঠিক আছে, স্কোয়ার প্লাস u1 স্কোয়ার ইকুয়াল টু c1, মানে আমরা 2c ইকুয়াল টু c1 ধরি। ওকে, জাস্ট এই কাজটা করে আমাদের একটা বের হলো। এবার 0 0 বিন্দুর জন্য আমরা ট্রাজেক্টরি নির্ণয় করব। এবার আর এইটা যেটা বের হলো এটা একটা উপবৃত্তের সমীকরণ, ইহা একটি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। ওকে, ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার ইকুয়াল টু c। তো এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ আমাদের বের হইলো। এবার এইখান থেকে আমরা আবার পরেরটায় চলে যাব। এখানে আমাদের ট্রাজেক্টরি এটা করা হয়ে গেল। এবার পরেরটায় আমাদের হচ্ছে গিয়ে 0,0 বিন্দুর জন্য আমরা এটা 0,0 বিন্দু না লিখে আমরা লিখব 1 নং এর জন্য, 1 নং এর জন্য আমাদের ট্রাজেক্টরি নির্ণয় ছিল কি, আমি আগেই বলেছিলাম ডিওয়াই দ্বিতীয় সমীকরণ দিয়ে হচ্ছে গিয়ে প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণ দিয়ে ভাগ, তাহলে এইটা ছিল আমাদের 1 নাম্বারের সমীকরণ জোট। তো সেই আমি তোমাদের দেখাই, আরে
শালা। তো এইখানে হচ্ছে গিয়ে এই যে সমীকরণ জোটটা বের হয়েছিল, সেই সমীকরণ জোটটার এইখানে তোমার হচ্ছে গিয়ে জাস্ট এইটা ভাগ করে দেব আমরা। এই যে অঙ্কের প্রশ্নে যেটা দেওয়া ছিল, এই অংশ ভাগ এই অংশ, এই অংশ দিয়ে এই অংশের ভাগ। তো এইটা আমরা করে নেই, আমি একটু তাড়াতাড়ি করি তো, কারণ অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। 7.5 প্লাস 0.25x, আর এইখানে হচ্ছে নিচে ছিল x, 1 মাইনাস 0.25y। তো এখান থেকে আমাদের dy বাই dx হইলো, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার এই যে y এর সাথে যে পদটা y, আর ওই মাইনাস 0, এটা 0.75, ঠিক আছে। 0.75 প্লাস 0.25x, আর এখানে হচ্ছে x ইন্টু 1 মাইনাস 0.25y, ঠিক আছে। এবার উভয় পক্ষে দিয়ে যদি আমাদের এই যে এক্স আর ওয়াই আছে, এটাকে আমরা ভাগ করে এই পাশে নিয়ে আসি, মানে তোমার এক্স এর পদ এক সাইডে, ওয়াই এর পদ এক সাইডে। তো এইখানে আমরা এই পদটাকে টোটাল এই ডিওয়াই নিচে নিয়ে আসি, মানে ওয়াই, আর এইটা উপরে আছে, এইটা উপরে আছে, এইখানে নিয়ে আসলাম। আর এই যেই ধ্রুবকটা বামে চলে আসলো, তাহলে এইটা বামে চলে আসলে এখন এইটাকে আমি কেমনে বসাই, আর এই নিচের অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তো এখানে ইন্টু দিয়ে আমি এখানে বসাই দিতে পারি 0.25, মানে এইটাকে ভাগ করে নিচে আনলাম, এই নিচের অংশটাকে এইটার সাথে নিলাম, এখানে 1 মাইনাস 5y, ঠিক আছে। আবার এইটার ক্ষেত্রে এই dx কে উপরে নিলাম, আর এই x নিচে থাকলো, আর হচ্ছে যাইয়া এই উপরেরটা উপরে যেমন আছে তেমনই এইখানে থেকে যাবে, ঠিক আছে। মাইনাস 0.75 প্লাস 0.25x, ওকে। তো এই অংশটা করার পর এখানে এটাকে যদি আমরা এবার ক্যালকুলেট করি, তাহলে পরের লাইনটা আমাদের আসে কি দেখো তো, এখানে 1/y, ঠিক আছে। যখন এটাকে আমরা ক্যালকুলেশন করব তখন এটা আসবে না, এই 1/y একবার, এই পদটা ভাগ y একবার, তখন y কাটা যায়, মানে 1/y মাইনাস 0.25 y/y আর dy, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রেও সেমভাবে মাইনাস 0.75 ভাগ x আর প্লাস 0.25x/x, আর এই টোটালটার সাথে একটা dx, এই যে, ওকে। এর পরের লাইনে এইখানে তাহলে থাকে শুধু 1/y আর মাইনাস 0.25 dy, আর এইটায় থাকে মাইনাস 0.75 আর হচ্ছে গিয়ে x, আর হচ্ছে গিয়ে এইখানে থাকে 0.25, আর এইটাকে dx। এখন এইটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে পরে 1/yটাকে করলে পর কি হয় দেখো, ইন্টিগ্রেশন করলে পরে আমাদের যদি নিচের পদের উপরে যদি তোমার হিসেবে থাকে একবার, এই যে এই অঙ্কটা, মানে এই যে f অফ x এর একবার ইন্টিগ্রেশন উপরে থাকলে ইন্টিগ্রেশন dx এ আমরা লিখতে পারি লন অফ f অফ x। তাইলে আমরা এইটার জন্য লিখতে পারবো না, এইটার একবার ইন্টিগ্রেশন উপরে আছে y এর সাপেক্ষে, তার মানে আমরা এটা বলি লন অফ y, আর এইটাকে হচ্ছে গিয়ে মাইনাস 0.25 আর একবার y, এখানে এক dy আছে, তার মানে এখানে একটা y আসলো, আর এইটার জন্য মাইনাস 1/x আছে, x এর এই 0.5 এই পাশে রইলো ধ্রুবক হিসাবে, আর এই 1/x কে করলে হয় লন x। তাহলে ইন্টিগ্রেশন করতেছি কিন্তু এখানে, ঠিক আছে, ইন্টিগ্রেশন করতেছি। তো আমি এখানে সাইনটা দিয়ে দিই, ইন্টিগ্রেশন করতেছি। আর তো এখানে আরও একটা লাইন করা যাইতো, কিন্তু করলে অনেক টাইম হবে, তাই আমি করলাম না। এই লন এক্স করলাম, আর এইখানে হচ্ছে গিয়ে এইটা থাকলো, তার মানে 0.25 এর জায়গায় 25, আর 1 dx কে করলে হয় x। তো এইটা হচ্ছে গিয়ে শুধুমাত্র dx কে করলে হয় x। তারপরে এইটা নিলাম, আর এইটার সাথে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটাকে আমরা c2 নেব, কারণ আগের বার আমরা c1 নিয়ে ফেলাইছি, এবার c2 নিলাম। তাহলে এবার সব মানগুলোকে এক পাশে নিয়ে আসি, লন ওয়াই আর মাইনাস হচ্ছে গিয়ে 0.25
ওয়াই আছে না 0.25 ওয়াই, যেটা আছে 0.25 ওয়াই, এটাকে নিলাম। আবার এইটা মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয় 7 লন এক্স, আর এইটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয় 2x ইকুয়াল টু C2, এটা এই পাশেই থাকলো। তাহলে এই সমীকরণটা দাঁড়ায় তোমার কিসের সমীকরণ বলো তো? একটা বক্ররেখার সমীকরণ, ঠিক আছে। সি এর কোনো নির্দিষ্ট মানের জন্য বক্ররেখাটি পরিবেষ্টনকারী আবদ্ধ বক্ররেখা হবে, মানে 3.2 বিন্দুর জন্য একটা বক্ররেখা তৈরি হবে। এই সি এর কোনো নির্দিষ্ট মানের জন্য এটা একটা বক্ররেখার সমীকরণ, ঠিক আছে। বক্ররেখাটি 3.2 বিন্দুতে পরিবেষ্টিত হবে, পরিবেষ্টনকারী একটি আবদ্ধ বক্ররেখা হবে, আবদ্ধ বক্ররেখা হবে। সুতরাং সন্ধিবিন্দুটি আবদ্ধ বক্ররেখা হবে এবং শিখারী জনসংখ্যার চক্রাকারে পরিবর্তন হবে। এবং এখানে আমরা লিখব সন্ধিবিন্দুটি আমাদের যে 1 নং সমীকরণ জোট আছে না, 1 নং সমীকরণ জোটের কেন্দ্রে হবে। কিসে হবে বলো তো? কেন্দ্রে হবে। এইটা 1 নং এর কেন্দ্রে হবে এবং শিকার ও শিকারী জনসংখ্যা চক্রাকারে পরিবর্তন হবে, চক্রাকারে পরিবর্তন হবে। তাহলে চিত্রটা আমাদের দাঁড়াবে, দেখো আমার ফোনের চার্জও শেষ হয়ে আসছে, এই জন্য আমি একটু ফাস্ট ক্লিক করতেছি। তাহলে আমাদের প্রথমটার জন্য চিত্র হবে, আমাদের যে চিত্র সেটা হচ্ছে গিয়ে লম্ব আর ভূমি বরাবর। এই যে এইটার জন্য আমাদের কি হবে বলতো? আমরা এখানে একটু লিখে দিই, অক্ষ অনুভূমিক বরাবর হবে। কেন্দ্রে উপবৃত্ত অক্ষ, বৃহৎ অক্ষ, ঠিক আছে, বৃহৎ অক্ষ বরাবর অনুভূমিক বরাবর হবে, বৃহৎ অক্ষ অনুভূমিক বরাবর হবে। কেন্দ্রে উপবৃত্ত বৃহৎ অক্ষ বরাবর অনুভূমিক হবে, ঠিক আছে। তাহলে চিত্রটা হবে এরকম দুইটা রেখা হবে। প্রথমটার জন্য এই চিত্রটা এখানে 0, আর হচ্ছে গিয়ে ওই যে আমাদের তোমার 3.2 জন্য এই চিত্রটা, আর এই 3.2 এর জন্য না, 0.0 এর জন্য এই চিত্রটা, আর এই 3.2 এর জন্য আমাদের কি হবে? এই যে 3.2 এই কেন্দ্রবিন্দু 1 2 আর 1 2 1 2 3 আর 1 2, তার মানে এই বিন্দুতে চক্রাকারে ঘুরবে, ঠিক আছে। তো এটাকে একবারে লিখতে পারো চক্রাকারে দিয়ে আমি, তাহলে চিত্রটা কমপ্লিট হয়ে যায়। এইভাবে এটার চারপাশে এরকম চক্রাকারে ঘুরবে, এই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এই তীরটা হবে গিয়ে এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকতে থাকবে, এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে বেরোবে। এই আমাদের কিন্তু চিত্র হয়ে গেল। আমাদের যে অঙ্ক ছিল, অঙ্কটা ক্লিয়ার। যদি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে।